দ্বাদশ শ্রেণী পরিসংখ্যান দ্বিতীয় পত্র বিষয়ের আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমি কল্যাণচন্দ্র শুকুল, প্রভাষক, সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ। আজকের ক্লাসে আলোচনা করা হবে দ্বিপদী বিন্যাস সম্পর্কিত গাণিতিক সমস্যা নিয়ে। এটি হবে দ্বিপদী বিন্যাস এই অধ্যায়টির চতুর্থ লেকচার, অর্থাৎ এর আগে আমরা এই অধ্যায়টির 3টি লেকচার দেখেছি। সেই লেকচারগুলো প্রথমটিতে ছিল তাত্ত্বিক অংশ এবং বাকি দুটি লেকচার ছিল গাণিতিক অংশ, এবং আজকে যে চতুর্থ লেকচার এখানটিতে আসলে গাণিতিক অংশ নিয়ে কাজ করা হয়েছে, অর্থাৎ এখানেও একটি গাণিতিক সমস্যা আমরা সমাধান সহকারে দেখব। তো গাণিতিক সমস্যাটি এমন: একটি কারখানার উৎপাদিত দ্রব্যের 30% ত্রুটিপূর্ণ। ওই কারখানায় দৈনিক 2000 প্যাকেট দ্রব্য উৎপন্ন হয় এবং প্রতি প্যাকেটে 10টি করে দ্রব্য বাজারজাত করা হয়। অর্থাৎ একটি কারখানায় যতগুলো দ্রব্য উৎপন্ন করে তার 30% ত্রুটি, কিছু না কিছু ত্রুটি থাকে, এবং বাকি 70% খুব ভালো হয়। এবং ওই কারখানায় দৈনিক টোটাল 2000 প্যাকেট দ্রব্য উৎপন্ন হয় এবং প্রত্যেকটা প্যাকেটে 10টা করে দ্রব্য বাজারজাত। তার মানে কি, ওই কারখানায় মোট 2000 প্যাকেট, তার মানে প্রত্যেকটা প্যাকেট 10টা দ্রব্য, তার মানে প্রায় 20,000টি দ্রব্য উৎপন্ন হয় প্রতিদিন, এবং সেই দ্রব্যগুলোর 30%-এর ভিতরে কিছু না কিছু ত্রুটি রয়েছে। তো এগুলোর আলোকে বা এই তথ্যের আলোকে আমরা যে মান নির্ণয় করব সেটা হলো 1 নম্বরে কোনোটাই ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা, অর্থাৎ প্রতি প্যাকেটে কোনোটাই ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা, অর্থাৎ একটা প্যাকেটে যেই 10টা দ্রব্য থাকবে সেই 10টার ভিতরে একটাও ত্রুটিপূর্ণ থাকবে না, এমনটা হওয়ার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। নাম্বার 2, কমপক্ষে একটি দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা নির্ণয় করো, অর্থাৎ প্রতি প্যাকেটে কমপক্ষে একটা বা তার বেশি দ্রব্য ত্রুটিপূর্ণ থাকবে, সেই সম্ভাবনা নির্ণয় করতে হবে। নাম্বার 3, বড় জোর একটি দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা, অর্থাৎ প্রত্যেকটা প্যাকেটে সর্বোচ্চ একটা দ্রব্য ত্রুটিপূর্ণ থাকতে পারবে, অর্থাৎ একটা সর্বোচ্চ মানে বোঝাবে এখানে একটা বা তার কম দ্রব্য ত্রুটিপূর্ণ, বাকিগুলো ভালো থাকবে। নাম্বার 4, কেবলমাত্র 2টি দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা এবং প্রত্যাশিত প্যাকেট সংখ্যা। এখানে একটা প্যাকেটে কেবলমাত্র 2টা, অর্থাৎ 2টা দ্রব্যই ত্রুটিপূর্ণ থাকতে পারবে, 2টার বেশিও নয় এবং 2টার কমও নয়, এই সম্ভাবনা নির্ণয় করতে। এবং এইরূপ প্যাকেট আসলে কতগুলো আছে, অর্থাৎ এরূপ কতগুলো প্যাকেট প্রত্যাশা করতে পারি আমরা, সেই সংখ্যাটা নির্ণয় করতে হবে, যেখানে টোটাল প্যাকেট হলো 2000। নাম্বার 5-এ 3টি বা 4টি দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা এবং প্রত্যাশিত প্যাকেট সংখ্যা নির্ণয় করো, অর্থাৎ একটা প্যাকেটে 3টা দ্রব্য অথবা 4টা দ্রব্য, মানে 3টা দ্রব্য ত্রুটিপূর্ণ থাকতে পারে অথবা 4টা দ্রব্য ত্রুটিপূর্ণ থাকতে পারে, এমনটা হওয়ার সম্ভাবনা, এবং এরূপ প্যাকেট কতটি আছে সেই সংখ্যাটা নির্ণয় করতে হবে। নাম্বার 6, 7টির বেশি দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা এবং প্রত্যাশিত প্যাকেট সংখ্যা, অর্থাৎ একটা প্যাকেটে 7টার বেশি, তার মানে 7টার বেশি মানে 7টা কিন্তু না, 7এর বেশি, অর্থাৎ 8টা, 9টা, 10টা, এগুলো ত্রুটিপূর্ণ হতে পারে বা এই সংখ্যার দ্রব্য ত্রুটিপূর্ণ হতে পারে, সেই সম্ভাবনা নির্ণয় করতে হবে এবং এরূপ প্যাকেট কতটি আছে সেটা নির্ণয় করতে হবে। নাম্বার 7-এ 8টির কম দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা এবং প্রত্যাশিত প্যাকেট সংখ্যা, অর্থাৎ একটা প্যাকেটে 8টার কম মানে সর্বোচ্চ 7টা পর্যন্ত দ্রব্য ত্রুটিপূর্ণ হতে পারবে, সেই সম্ভাবনা নির্ণয় করব। একই সাথে এরূপ প্যাকেট কতটি আছে আমরা সেটা নির্ণয় করব। এবারে যদি আমরা সমাধান শুরু করি, তো এখানটাতে আমাদের উদ্দীপক এবং যদি প্রশ্নগুলোর দিকে খেয়াল করি তাহলে দেখা যাবে কিন্তু আমাদেরকে ত্রুটিপূর্ণ দ্রব্য সংখ্যার উপরে কিন্তু কাজ করতে হবে মূলত, কারণ এখানে বলা ছিল যে টোটাল যে দ্রব্য উৎপন্ন হয় তা 30% ত্রুটিপূর্ণ। আমরা এখানে এই 7টা প্রশ্নের প্রত্যেকটাতেই দেখতে পেলাম যেখানে কতগুলো ত্রুটিপূর্ণ হবে তার সম্ভাবনা, এরূপ মানে বিভিন্ন সংখ্যার আলোকেই কিন্তু ত্রুটিপূর্ণ সম্ভাবনা নির্ণয় করতে বলছে। তার মানে আমাদের কিন্তু সেই ত্রুটিপূর্ণ দ্রব্য নিয়েই কিন্তু কাজ করতে হবে। তো এই কারণে আমরা শুরুতেই ত্রুটিপূর্ণ দ্রব্য সংখ্যা নির্দেশকারী চলককে আমরা x ধরে নিলাম। তারপরে আমাদের এখানে দেয়া ছিল উৎপাদিত দ্রব্যের ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা p সমান 30%, যেখানে এই পার্সেন্টকে যদি আমরা দশমিকে নিই তাহলে 30/100 অর্থাৎ 0.30। এইখানে একটা বিষয় আমরা নর্মালি জানি p হলো সফলতার সম্ভাবনা, অর্থাৎ যেটাকে আমরা সাকসেস বলে থাকি। তো
সেখানে এখানে যেহেতু এটা ত্রুটিপূর্ণ মানে তো আমরা জানি এটা আসলে খারাপ, তো এখানে খারাপ হওয়ার সম্ভাবনাটাকে কিন্তু আমরা সফলতা ধরেছিলাম। এইখানে একটা কারণ আছে, কারণটা হলো কি আমাদের সবসময় গাণিতিক সমস্যার সমাধানে খেয়াল রাখতে হবে যে আমাদেরকে যেই মানটা বের করতে হবে বা যার আলোকে কাজ করতে হবে সেইটার সম্ভাবনাই আমাদের সফলতার সম্ভাবনা হবে। যদি এখানে ভালো প্যাকেট সংখ্যার উপর কাজ করতে বলা হতো, উদ্দীপকটা সেভাবে থাকতো, প্রশ্নগুলো সেভাবে থাকতো, তখন আমরা কিন্তু সেই সম্ভাবনাটাকে পি ধরতাম। যেহেতু আমাদের এখানে ত্রুটিপূর্ণ দ্রব্য নিয়েই কাজ করা হয়েছে বা সেখানে সেই সংখ্যাটার বের করার সম্ভাবনা নির্ণয় করতে বলা হয়েছে, তাই কিন্তু ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনাই হবে এখানে সফলতা। অর্থাৎ বাইরে কি হলো সেটা দেখার থেকে আমাদের এখানে প্রশ্নের আলোকে আসলে কি চেয়েছে আমাদের সেটা কিন্তু আগে বিবেচনা করতে হবে। এরপরে যেহেতু আমরা পিটাকে ধরলাম ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা যেটা 30% ছিল, তাহলে ত্রুটিপূর্ণ না হওয়া অর্থাৎ বাকি যেই দ্রব্যগুলো রয়েছে যেগুলো ত্রুটিপূর্ণ নয় সেই সম্ভাবনাটাকে আমরা প্রকাশ করব কিউ দ্বারা, অর্থাৎ এটা হলো বিফলতার সম্ভাবনা এবং কিউ এর মান নির্ণয় সূত্র হলো 1 - পি। তো সমান 1 - পি, পি এর মানটা যদি বসিয়ে দিই তাহলে পাওয়া যায় 0.70। তো এখানে আমরা কি পেলাম, দুইটা মান পেয়ে গেছি অলরেডি, একটা হলো পি এর মান এবং একটি হলো কিউ এর মান। পি দ্বারা বোঝাবে সফলতার সম্ভাবনা এবং কিউ দ্বারা বোঝাবে বিফলতার সম্ভাবনা। এখানে ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনাটাই সফলতার সম্ভাবনা এবং ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনাটাই বিফলতার সম্ভাবনা। এরপরে আমরা এখানে যেটা লিখলাম সেটা হলো প্রতি প্যাকেটে দ্রব্য সংখ্যা, অর্থাৎ একটা প্যাকেটে কি পরিমাণ দ্রব্য ছিল সেটা উদ্দীপকে বলা ছিল। 10টি করে দ্রব্য বাজারজাত করা হয়েছিল, তাই এখানে স্মল এন সমান হলো 10 এবং প্যাকেট সংখ্যা যেটা উদ্দীপকে দেওয়া ছিল যে দৈনিক ওই কারখানায় 2000 প্যাকেট দ্রব্য উৎপন্ন হয়, সো ক্যাপিটাল এন ইকুয়াল টু 2000। তো এখানে আমাদের কিন্তু এন দুইটা খেয়াল করতে হবে, যে স্মল এনটা হবে প্রতি প্যাকেট মানে প্যাকেটে বা বাক্সে আমাদের যেই আলোকীয় আসলে দ্রব্যগুলো থাকুক যার ভিতরে থাকুক সেই সংখ্যাটা, এবং টোটাল প্যাকেট সংখ্যা বাক্স সংখ্যা এগুলো হবে কিন্তু ক্যাপিটাল এন। তো এখানে আমরা কি তিনটা মান অলরেডি পেয়ে গেছি, একটা হলো পি এর মান, কিউ এর মান এবং হলো এন এর মান। তো এই তিনটা মানের দিকে যদি আমরা তাকাই, যেহেতু পি হলো 0.30, কিউ হলো 0.70 এবং এন হলো 10, তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পাই এটি দ্বিপদী বিন্যাসের যে কন্ডিশনগুলো রয়েছে সেইগুলো মানে, কারণ এখানে উদ্দীপকে কিন্তু কোনো বিন্যাসের কথাই বলা ছিল না, যে অর্থাৎ এটি কি দ্বিপদী বিন্যাস নাকি পৈশ বিন্যাস নাকি পরিমিত বিন্যাস। তো এখানটাতে আমাদের এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে যে আসলে এটা কোন বিন্যাস মানবে। তো সেক্ষেত্রে আমাদের শুরুতেই ওই বিন্যাসের শর্তগুলো ভালোভাবে জেনে নিতে হবে। তো দ্বিপদী বিন্যাসের শর্তগুলো তোমরা ইতিমধ্যে আগে জেনে ফেলেছো যদিও। তো সেখানে যেহেতু পি এবং কিউ এটা কিন্তু প্রায় কাছাকাছি, বা এখানে আমরা তো জানি যে পি এর মান যদি 10%-এর কম হয় তো সেক্ষেত্রে সাধারণত আমরা পৈশ বিন্যাস করে থাকি। এখানে কিন্তু পি এর মান 10%-এর বেশি অর্থাৎ 30%। তারপর এখানে এন এর মান কিন্তু 10, তো আমরা এখানে জানি যে দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে এন এর মান হবে 30 এর কম, মানে এখানে 30 এর কম থাকে এবং 1 এর বেশি হয়। তো এখানে কিন্তু 10, এটাও কিন্তু সেই শর্ত মেনে চলে, যার কারণে আমরা বললাম যে এটি দ্বিপদী বিন্যাস মেনে চলবে। যেহেতু এই তথ্যগুলো বা এই উদ্দীপকটি দ্বিপদী বিন্যাস মেনে চলে, সুতরাং আমরা এখানটাতে শুরুতেই লিখে নেব দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা ফাংশন, যে ফাংশনটি এমন ছিল পি অফ এক্স সমান NCx পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার n মাইনাস এক্স, যেখানে এক্স এর মান হতে পারে 0 থেকে শুরু করে n পর্যন্ত যতগুলো পূর্ণ সংখ্যা রয়েছে। তো এখানটাতে আমরা যেহেতু এন, পি এবং কিউ এই তিনটে মান পেয়ে গেছি, তো আমরা এখানে সম্ভাবনা ফাংশন এই তিনটে মানকে বসিয়ে দেবো। তো এখানটা যদি বসিয়ে দিই তাহলে লেখা যায় প্রাপ্ত মানের আলোকে এন এর পরিবর্তে যদি 10 হয় তাহলে হবে 10cx, পি এর পরিবর্তে ছিল 0.30, সুতরাং 0.3 টু দি পাওয়ার এক্স, তারপর কিউ এর মান ছিল 0.70, সুতরাং সেটা পাওয়ার হলো 10 টু দি পাওয়ার হলো 10 মাইনাস এক্স, এবং এখানে এক্স এর মান যেহেতু 0, 1, 2 থেকে শুরু করে n পর্যন্ত ছিল, n এর মান তোমরা 10 পেয়ে গেছি, সো এখানে n এর পরিবর্তে 10 বসিয়ে দিলাম, তাহলে x এর মান হলো 0, 1, 2, 3 আপ টু 10। এরপরে আমরা আমাদের যে প্রশ্নগুলো বলা ছিল অর্থাৎ 1, 2, 3 এভাবে সিরিয়াল করে সেই সম্ভাবনাগুলো আমরা নির্ণয় করব। এবার প্রাপ্ত যে সম্ভাবনা ফাংশনটি আমরা পেলাম, অর্থাৎ প্রাপ্ত মানের আলোকে যে সম্ভাবনা ফাংশনটি পেলাম সেই সম্ভাবনা ফাংশনটি ব্যবহার করে
তো 1 নম্বর প্রশ্নটি এমন ছিল, কোনোটাই ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা, অর্থাৎ প্রতি প্যাকেটে বা একটা প্যাকেটে একটা দ্রব্য ত্রুটিপূর্ণ হবে না, অর্থাৎ 10টা দ্রব্যই ভালো। তো যদি একটাও ত্রুটিপূর্ণ না হয় তাহলে ত্রুটিপূর্ণ দ্রব্যের সংখ্যা কি হবে? 0টি, কারণ আমরা তো x এর মান x ধরেছিলাম ত্রুটিপূর্ণ দ্রব্য সংখ্যা, যেহেতু এখানে একটি দ্রব্য ত্রুটিপূর্ণ নয়, সুতরাং প্রবাবিলিটি অফ x সমান 0, অর্থাৎ x এর মান 0, x এর মান 0 দ্বারা বোঝাবে একটা দ্রব্য ত্রুটিপূর্ণ নয় বা 0টি দ্রব্য ত্রুটিপূর্ণ। এবারে আমরা যে পি কিউ এবং এন এর মান বসিয়ে যে সম্ভাবনা ফাংশনটি পেয়েছিলাম, সেই সম্ভাবনা ফাংশনে x এর পরিবর্তে যদি আমরা 0 বসিয়ে দিই, তো সেই ফাংশনে ছিল 10cx, তো এখানে বসালাম 10c0, তারপরে ছিল 0.3 টু দি পাওয়ার x, তো এখানে হবে 0.3 টু দি পাওয়ার 0, তারপরে 0.7 টু দি পাওয়ার ছিল 10 - x, এখানে হবে 0.7 টু দি পাওয়ার 10 - 0, অর্থাৎ ওই ফাংশনে যেখানে যেখানে x ছিল সেখানে x এর পরিবর্তে 0 বসবে। এবারে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 10c0 এর মান 1, তোমরা এখানে ক্যালকুলেটরের সাহায্যে নিয়ে করতে পারো। তারপরে 0.30 পাওয়ার 0, সুতরাং এর মান আসবে 1, কারণ আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে সেই মান হয় 1। আর এখানে আমরা আগেরটা যেমন লিখছিলাম 10c0 এর মান 1, অর্থাৎ এখানে 10টা জিনিস থেকে 0টি করে যদি নেই তাহলে কতগুলো দল গঠন করা যায়, এর আসলে একটা ঘটনাই ঘটে, অর্থাৎ আমি একজনকেও নিব না, সেটা হওয়া সম্ভব, এর বাইরে কিন্তু আসলে হয় না, এই জন্য এটার মান 1। তারপরে ছিল এখানে 0.70 টু দি পাওয়ার 10, তারপর আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি তো এখানে আমরা সম্ভাবনাটা পেয়ে যাই 0.028248। তো এই সম্ভাবনাটা হলো প্রতি প্যাকেটে একটা দ্রব্য ত্রুটিপূর্ণ হবে না সেই সম্ভাবনা। প্রশ্ন নম্বর 2 ছিল এমন, কমপক্ষে একটি দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা, অর্থাৎ মিনিমাম একটা, ওই প্যাকেটে, অর্থাৎ একটা প্যাকেটে 10টা দ্রব্য ছিল, সেই 10টা দ্রব্যের মধ্যে মিনিমাম একটা দ্রব্য ত্রুটিপূর্ণ থাকবে, অর্থাৎ একটা বা তার বেশি দ্রব্য ত্রুটিপূর্ণ। তো এইখানে আমাদের প্রশ্নের উত্তরটা যদি আমরা লিখতে যাই, তো সেক্ষেত্রে লেখা যায় প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার ইকুয়াল 1, অর্থাৎ এক্স এর মান হবে 1 বা তার বেশি। এখন 1 থেকে শুরু করে তার বেশি কত পর্যন্ত যাবে? 10 পর্যন্ত, কারণ এখানে এক্স এর সর্বোচ্চ মান ছিল 10। তো এখানটাতে যদি আমরা এখন x এর মান 1 বসাই, 2, 3, x এর মান 1 এর জন্য সম্ভাবনা নির্ণয় করব, 2 এর জন্য সম্ভাবনা নির্ণয় করব, 3, 4, 5 এভাবে 10 পর্যন্ত সকল মানের জন্য সম্ভাবনা নির্ণয় করে তার যোগফল নির্ণয় করতে হবে। তো এখানটাতে তো আমাদের প্রায় 10টা সংখ্যা নিয়ে কাজ করতে হবে। তো 10টা সংখ্যা x এর মানে মান এই ফাংশনে 10 বার বসাতে হবে, অর্থাৎ x এর মান একবার 1 বসাতে ফাংশনে, তার সম্ভাবনা নির্ণয় করতে হবে, 2 বসাতে হবে, তারটা নির্ণয় করতে হবে। এভাবে যদি আমরা 1 থেকে 10 পর্যন্ত এই সম্ভাবনাগুলো নির্ণয় করি, সেটা করা অসম্ভব না, কিন্তু আমাদের জন্য অনেকটা কষ্টসাধ্য, অনেকটা সময় চলে যাবে, বা অনেক বেশি কাজ করতে হবে। আমরা আসলে একটু উল্টো টেকনিকে গিয়ে আমরা এত কাজ না করেও একটু শর্টকাট ওয়েতে করতে পারি, যেটা হলো আমরা জানি যে কোনো সম্ভাবনা বিন্যাসের টোটাল সম্ভাবনা হবে 1, এটা আমরা আসলে শুরু থেকেই জেনে আসছি সম্ভাবনা যখন পড়া শুরু করেছি। তো সেই টোটাল সম্ভাবনা যখন 1, সেখান থেকে যেই মানের সম্ভাবনা নির্ণয় করতে বলেনি যদি আমরা সেইটুকু বাদ দিই তাহলে বাকি সম্ভাবনাগুলো কিন্তু পাওয়া যায়। অর্থাৎ এখানে x এর মান ছিল 0 থেকে শুরু করে 10 পর্যন্ত। যদি আমরা আগের স্লাইডটিকে একটু দেখি, এখানে x এর মান 0 থেকে শুরু করে 10 পর্যন্ত, অর্থাৎ এই 11টি মান কিন্তু রয়েছে। তার ভিতরে আমাদেরকে নির্ণয় করতে বলেছিল 1 থেকে শুরু করে 10 পর্যন্ত, আমরা 10টি মানের সম্ভাবনা নির্ণয় করতে বলছে। তো 1 থেকে 10 আমরা যদি এই 10টি মানের সম্ভাবনা নির্ণয় না করে যদি আমাদের যেই মানের সম্ভাবনাটা নির্ণয় করতে বলেনি, অর্থাৎ 0, অর্থাৎ x এর মান যে 0, এই সম্ভাবনাটা কিন্তু নির্ণয় করতে এখানে বলেনি, যদি আমরা সেই সম্ভাবনাটা নির্ণয় করি, অর্থাৎ যেটা নির্ণয় করতে বলেনি সেইটুকু নির্ণয় করে যদি আমরা টোটাল সম্ভাবনা থেকে বাদ দেই, তাহলে কিন্তু বাকি মানগুলোর সম্ভাবনা এখানে বের হবে। তো এখানটাতে আমরা যেহেতু জানি যে টোটাল সম্ভাবনা 1, তো আমরা এখানে এই কাজটাই করব, যে এখানে টোটাল সম্ভাবনা 1 থেকে যেহেতু 0 এর সম্ভাবনা নির্ণয় করতে বলেনি, আমরা সেই সম্ভাবনাটাকে বাদ দেব, তাহলে কিন্তু দেখা যাবে 1 থেকে 10 পর্যন্ত বাকি মানের সম্ভাবনাগুলো নির্ণয় করা হয়ে যাবে।
আমরা এখানে সেই পদ্ধতিতেই কাজ করব, কারণ এতে আমরা আসলে কম সময়ে কম পরিশ্রমে আমাদের কাজটি করতে পারবো এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটিও পেয়ে যাব। তো এই কারণে লেখা পরের লাইনে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স সমান 0, অর্থাৎ যেহেতু এক্স এর মানের সম্ভাবনা 0, এই সম্ভাবনা সাইনে আমরা সেই সম্ভাবনাটাকে মাইনাস করে দিলাম। তো এখানে পি অফ এক্স সমান 0, আসলে এই সম্ভাবনাটাই অলরেডি 1 নম্বরে আমরা বের করেছিলাম। তো সেখানে আসলে মান ছিল 0.028248। তো যেখানে 1 থেকে যদি আমরা এই মানটাকে মাইনাস করি তাহলে আসলে আমরা যে ফলাফল পাই, এখানে যদি আমি ক্যালকুলেশন করে দেখিয়েছি, তোমরা এভাবে ক্যালকুলেশন করে দেখাতে পারো, অথবা তুমি 1 নং থেকে প্রাপ্ত এই কথাটি বলেও তুমি সরাসরি 1 মাইনাস 1 নং প্রশ্নে আসলে যে ফলাফলটি পেয়েছিল সেটা বিয়োগ করে দিলেও দেখা যাবে ফলাফল পাওয়া যাবে 0.97175। তাহলে এই যে সম্ভাবনাটা আমরা পেলাম, এটি হলো প্রতি প্যাকেটে কমপক্ষে একটি দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা। এরপরে আমরা যদি 3 নং প্রশ্নটি দেখি, সেই প্রশ্নটি এমন ছিল, বড়জোর একটি দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা, অর্থাৎ প্রতি প্যাকেটে সর্বোচ্চ একটা দ্রব্য ত্রুটিপূর্ণ হবে, সেই সম্ভাবনার কথা বলা হয়েছে। সর্বোচ্চ একটা দ্রব্য এখানটাতে তার মানে বোঝাবে কি যে একটা দ্রব্য হতে পারবে বা তার কম দ্রব্য ত্রুটিপূর্ণ হতে পারবে, সেই সম্ভাবনা। তো এখানটাতে একটা বা তার কম, একটা তো আছেই এবং তার কম আছে শূন্যটা, অর্থাৎ যদি আমরা বলে যে একটা দ্রব্য বা তার সর্বোচ্চ যদি একটা দ্রব্য বলছে, তাহলে তার সেটা এবং তার কম আছে শূন্যটা, এই দুইটার সম্ভাবনার সমষ্টি যদি নির্ণয় করি তাহলে সেটা দ্বারা বোঝাবে বড়জোর একটি দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা। তো আমরা এখানটাতে লিখে নিলাম প্রবাবিলিটি অফ এক্স লেস ইকুয়াল 1, অর্থাৎ এক্স এর মান সর্বোচ্চ 1 হতে পারবে বা তার ছোট হবে। তারপরে আমরা দেখলাম যে এক্স এর মান 1 বা তার ছোট, এরূপ মান আছে দুইটি, একটা হলো 0 এবং একটা হলো 1। আমরা এই আলোকেই সম্ভাবনাটা এখানে লিখলাম, প্রবাবিলিটি অফ এক্স সমান 0 প্লাস প্রবাবিলিটি অফ এক্স সমান 1। তারপরে আমরা আবার আগের মতোই ওই প্রাপ্ত সম্ভাবনা ফাংশনে আমরা এক্স এর পরিবর্তে 0 বসাবো, এক্স এর পরিবর্তে 1 বসাবো, তারপর আমরা এখানে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার পরে এখানে ফাইনালি ফলাফল পাওয়া গেল 0.149307। আমরা এখানে এই সম্ভাবনা এখানে দিলাম। তোমরা এখানে যদি শর্ট করে লিখো তাহলে একটু লেখা যায়, দশমিকের পরে মিনিমাম 3 ঘর নিতে হবে, 3 ঘর নিয়েও লিখলে হবে, বা একটু বেশি লিখলে আসলে আরেকটু একুরেসি থাকে। এরপর 4 নম্বর যে প্রশ্নটি ছিল, 4 নম্বর প্রশ্ন আমাদেরকে বের করতে বলেছিল কেবলমাত্র 2টি দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা, মানে একটা প্যাকেটে কেবল দুইটা দ্বারা বোঝাবে 2টির কম এমনটিও না, 2টির বেশি এমনটিও না, মানে অর্থাৎ ওই প্যাকেটে 2টি দ্রব্যই ত্রুটিপূর্ণ থাকবে এমনটা হওয়ার সম্ভাবনা। তার মানে এক্স এর মান একুরেটলি 2 হবে, অর্থাৎ 2 এর বেশিও নয় কমও নয়। এই কারণে আমরা এখানে লিখলাম সমান দিয়ে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2। এখানে আবার ওই সম্ভাবনা ফাংশনে যদি আমরা এক্স এর পরিবর্তে 2 বসিয়ে দিই তাহলে হবে 10c2, অর্থাৎ আগে যেখানে ছিল 10c8 সেখানে হলে 10c2, তারপরে হবে 0.30 টু দি পাওয়ার 2, তারপরে 0.70 টু দি পাওয়ার 10-2, অর্থাৎ এক্স এর পরিবর্তে 2 বসানো। তারপর আমরা আগের মতোই ক্যালকুলেটরে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে এখানে যে ফলাফলটা পাওয়া গেল সেটা হলো 0.233474, অর্থাৎ আমরা দেখলাম প্রতি প্যাকেটে 2টি দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা হলো 0.233470। তো এখন এই প্রশ্নটিতে আমাদের আরেকটু বাড়তি কাজ করতে বলা হয়েছিল, সেটি হলো এমন প্যাকেট সংখ্যা, এমন প্যাকেট কতগুলো হতে পারে বা আমরা কতগুলো প্যাকেট প্রত্যাশা করতে পারি 2000 প্যাকেটের মধ্যে, সেই সংখ্যাটা নির্ণয় করতে বলা হয়েছিল। তো যেখানে প্রত্যাশিত প্যাকেট সংখ্যা নির্ণয় সূত্র হলো এন, অর্থাৎ ক্যাপিটাল এন, অর্থাৎ যেখানে প্যাকেট সংখ্যা সেটা তার সাথে গুণ আসবে প্রবাবিলিটি, অর্থাৎ আমরা যেই মানের প্রবাবিলিটি নির্ণয় করব সেইটা, অর্থাৎ এখানে মূল সূত্রটা পাঠ্য বই দেখলে তোমরা দেখবে এন ইন্টু পি ব্র্যাকেটে এক্স, পি অফ এক্স, অর্থাৎ পি অফ এক্স দ্বারা তোমরা বোঝাবে এক্স এর মানের সম্ভাবনা, সাথে হলো টোটাল প্যাকেট সংখ্যা। তো এখানটাতে আমি একবারে ওই যেহেতু এক্স এর মান 2, এই সম্ভাবনা আমরা পেয়েছিলাম, একেবারে এক্স এর মান 2 বসিয়ে দিলাম। তুমি এখানে 2 না লিখলেও চলবে, শুধুমাত্র এন ইন্টু পি অফ এক্স লিখলে হবে, তবে এটা 2 সহকারে লিখলে একটু ভালো হয়। তো এখানে আমরা যদি সেই মানটা বসিয়ে দিই, ক্যাপিটাল এন এর মান ছিল 2000,
এবং প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2 এর মান আমরা পেয়েছিলাম 0.233474 এবং এই দুটোকে ক্যালকুলেশন করার পরে পাওয়া গেল 466.948। তো এখানে এটা একটি ভগ্নাংশ সংখ্যা চলে আসলো বা দশমিক ভগ্নাংশ। তো আমরা কি জানি আসলে একটা প্যাকেট কি কখনো ভগ্নাংশ হতে পারে? পারে না, কারণ প্যাকেট অবশ্যই পূর্ণ সংখ্যায় হতে হয়। তো এই কারণে আসলে আমাদের এখানে প্যাকেট সংখ্যাটাকে ভগ্নাংশে নেওয়া যাবে না, পূর্ণ সংখ্যা নিতে হবে। এবং এখানে আমাদের যে কাজটা আমরা করব, যদি দশমিকের পরের সংখ্যাটি অর্থাৎ দশমিকের পরে প্রথম যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি 5 বা তার বড় হয় অর্থাৎ 5 থেকে 9 এর মধ্যে যদি হয় তাহলে আমরা দশমিকের আগের সংখ্যার সাথে 1 যোগ করে দিব। আর দশমিকের পরের সংখ্যাটি যদি 0 থেকে 4 এর মধ্যে হয় তাহলে আমরা আগেরটার সাথে 1 যোগ করব না, যেহেতু এখানে সংখ্যাটি দশমিকের পরে 9, সুতরাং আমরা আগে 1 তাহলে যোগ করবো। অর্থাৎ এখানে ছিল পূর্ণ সংখ্যায় 466, তো এখানে হয়ে যাবে 767টি। তার মানে আমরা দেখলাম আসলে যে কেবলমাত্র 2টি দ্রব্য ত্রুটিপূর্ণ হতে পারে, এমন প্যাকেট আমরা প্রত্যাশা করতে পারি 467টা টোটাল 2000 প্যাকেটের মধ্যে থেকে। এবারে আমরা দেখব নম্বর 5 নম্বর প্রশ্নে আমাদেরকে যেটা নির্ণয় করতে বলেছিল সেটা হলো প্রতি প্যাকেটে 3টি বা 4টি দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা। অর্থাৎ একটা প্যাকেটের ভিতরে 3টা দ্রব্য ত্রুটিপূর্ণ থাকতে পারে অথবা 4টা। তার মানে 3টা দ্রব্য যদি ত্রুটিপূর্ণ হয় আমরা সেই সংখ্যাটাকেও নেব বা সেই সম্ভাবনা বিবেচনা করব। যদি 4টা দ্রব্য ত্রুটিপূর্ণ হয় সেই সম্ভাবনাটাকেও বিবেচনা করব। এই কারণে আমরা এখানে একবারে লিখে নিলাম প্রবাবিলিটি অফ x সমান 3 প্লাস প্রবাবিলিটি অফ x সমান 4, অর্থাৎ x এর মান 3 বসাবো সেই সম্ভাবনার সাথে x এর মান 4 বসাবো সেই সম্ভাবনা। এগুলো নির্ণয় করে যদি যোগ করি তাহলে ফলাফলটা পাওয়া গেল 0.466949। তো এখানটাতে আমরা যদি আবার প্রত্যাশিত প্যাকেট সংখ্যা নির্ণয় করি সেটাও পূর্বের মতো n ইন্টু এখানে আমাদের যে প্রশ্নটি ছিল অর্থাৎ 3টি বা 4টি দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা, সেই সম্ভাবনা আমরা যে সিম্বল দিয়ে লিখেছিলাম সেটা লিখে নিলাম এবং তার মান যদি পরের লাইনে বসিয়ে দিই, লাইনের মান ছিল 2000 এবং এখানে প্রবাবিলিটি অফ x সমান 3 প্লাস x সমান 4, এই সম্ভাবনার সমষ্টি ছিল 0.466949 এবং এটা ক্যালকুলেশন করার পরে পাওয়া গেল 933.898। তো এখানেও যেহেতু দশমিকের পরের সংখ্যাটি হলো 8, প্রথম যে সংখ্যাটি 8, তো এই কারণে এখানে টোটাল প্যাকেট সংখ্যা হবে 334টি। নাম্বার 6, এখানে আমাদেরকে নির্ণয় করতে বলেছিল 7টির বেশি দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা। অর্থাৎ প্রতি প্যাকেটে 7টার বেশি দ্রব্য ত্রুটিপূর্ণ থাকবে। 7টার বেশি মানে 8টা থেকে শুরু করে 10 পর্যন্ত হতে পারে, কারণ আমার প্রতি প্যাকেটে সর্বোচ্চ দ্রব্যই ছিল 10টি, সুতরাং 10টির বেশি তো আর ত্রুটিপূর্ণ হওয়ার কোনো সুযোগই নেই। এই কারণে আমরা যেহেতু 7টির বেশি বলে দিয়েছি, সুতরাং আমরা 8 থেকে 10 পর্যন্ত যতগুলো পূর্ণ সংখ্যা অর্থাৎ 8, 9, 10 এবং এই মানগুলো আসলে সম্ভাবনা ফাংশনে বসিয়ে তারপর আমরা সেখান থেকে সম্ভাবনা ক্যালকুলেশন করব। এখানে ক্যালকুলেশনটা একটু হয়তো বড়, তোমরা জাস্ট এখানে সম্ভাবনা ফাংশনটি দেখে একবার এলো x এর পরিবর্তে 8, তারপর একটা দ্বিতীয় পদে x এর পরিবর্তে 9, তারপর x এর পরিবর্তে 10 এটা বসাও। তারপর ক্যালকুলেশনটা ক্যালকুলেটর সাহায্যে তোমরা করতে পারবে। তাই ক্যালকুলেটর সাহায্যে যদি আমরা ক্যালকুলেশনটা করে ফেলি তাহলে দেখা যায় টোটাল সম্ভাবনাটা চলে আসলো 0.00159। এটা আসলো প্রতি প্যাকেটে 7টির বেশি দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা। এবং এখানেও যদি আমরা আগের মতো প্রত্যাশিত প্যাকেট সংখ্যা নির্ণয় করি তাহলে দেখা যাবে যে এখানে প্যাকেট সংখ্যা চলে আসে 3.18, তার মানে এখানে কিন্তু দশমিকের পরের সংখ্যাটা 1, সুতরাং এটা এখানে কিন্তু আগে 1 আর যোগ হবে না, অর্থাৎ 3টি প্যাকেটই থাকবে। তার মানে এটা আসলে আমরা দেখতে পাই যে একটা প্যাকেটে 7টার বেশি দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা খুবই কম, অর্থাৎ 2000 প্যাকেটের ভিতরে এমন প্যাকেট সর্বোচ্চ 3টা হতে পারে বা 3টা প্যাকেট আমরা প্রত্যাশা করতে পারি। এবার আমরা যদি লাস্ট প্রশ্নটি দেখি, লাস্ট প্রশ্নটি এমন ছিল 8টির কম দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা, অর্থাৎ প্রত্যেকটা প্যাকেটে 8টার কম দ্রব্য অর্থাৎ 8-এর কম যতগুলো হতে পারে সেইটা হওয়ার সম্ভাবনা। অর্থাৎ 8-এর কম কি হতে পারে, 0 থেকে শুরু করে
7 পর্যন্ত হতে পারে। তো 0 x এর মান 0 বসাবো, 1 2 3 4 6 7 এটা বসাতে গেলে কিন্তু x এর মান 8 বার বসাতে হবে। তাহলে সেটা x এর মান অর্থাৎ ওই সম্ভাবনা ফাংশন 8 বার বসিয়ে ক্যালকুলেশন করা যতটা কঠিন, তার তুলনায় যদি আমরা বাকি যেই মানগুলো নির্ণয় করতে বলেনি সেগুলো বসিয়ে যদি আমরা 1 থেকে বাদ দিই তাহলে কিন্তু সেটা অনেকটা সহজ হয়ে যায়। কারণ আমরা অবশ্যই এর আগের যে 6 নম্বর প্রশ্নটিতে আমরা পেয়েছিলাম x এর মান 8 9 এবং 10 হওয়ার যে সম্ভাবনা সমষ্টি। তো এখানে কি বলছিল আসলে দেখো x এর মান 8 এর কম মানে তো 7 পর্যন্ত, তার মানে 8 থেকে 10 পর্যন্ত এই মানগুলো কিন্তু হবে না। তো আমি এখানে কি করলাম 1 মাইনাস যেই মানগুলো দরকার নেই আসলে সেটা সম্ভাবনা মাইনাস করে নিলাম। তো এখানে যদি আমরা 6 নম্বর প্রশ্নে পেয়েছিলাম যে 8 9 10 হওয়ার সম্ভাবনা 0.00159, তো সেটাকে বসিয়ে দিলাম। তারপরে দেখা গেল আমরা এখানে সম্ভাবনা পেলাম 0.9948, অর্থাৎ 8টির কম দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা হলো 0.9948। এবং এখানে যদি আমরা প্রত্যাশিত প্যাকেট সংখ্যা নির্ণয় করি পূর্বের মতো করি, তাহলে দেখা গেল যে আসলে এখানে প্রত্যাশিত প্যাকেট সংখ্যা হয় প্রায় 1997টি। তার মানে ম্যাক্সিমাম প্যাকেট সংখ্যার ভিতরেই দেখা যাবে যে 8টির কম দ্রব্য ত্রুটিপূর্ণ, এটা বোঝালো। তো আজকের ক্লাস এখানেই শেষ করব। তোমরা আজকের লেকচারটিতে যেই গাণিতিক সমস্যাটি সমাধান করা হয়েছে সেটি প্রশ্ন সহকারে উত্তর লিখে তোমরা মেসেঞ্জারে অথবা কমেন্টস বক্সে তোমরা ওই লেখাটার ছবি তুলে জমা দেবে, এবং তোমরা এই লেখা কাগজগুলো বা খাতাগুলো অবশ্যই সংরক্ষণ করে রাখবে, কারণ কলেজ থেকে তোমাদের যে কোনো সময় এগুলো আসলে HW হিসেবে জমা নেওয়া হতে পারে। তোমরা লেখো, তারপরে লেখার পরে ছবি তুলে কমেন্টে দাও বা আমার মেসেঞ্জারে দাও, কিন্তু খাতাগুলো অবশ্যই সংরক্ষণে রাখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এখানেই শেষ করছি।